সিরাত হাঁটু গেড়ে তার সামনে বসে নাহিলের মুখটা দুই হাতের মাঝে নিয়ে অসংখ্য চুমু খায়। কপাল, চোখ, নাক, পুরো মুখমণ্ডল। নাহিলও খুশি মনে মায়ের আদর নেয়। আর যদি কখনো দেখি এসব নিয়ে মন খারাপ, তাহলে আমি নানুর বাসায় চলে যাব। নানুর বাসায় যাবে মানে? আরে ওই যে রায়হান আঙ্কেল আছে না, তার আম্মুর বাসা। তাকে আমি নানু রাখি। মাঝে মাঝে ছুটিতে সেখানে যেতাম। সেখানে সবাই অনেক আদর করে আমাকে। তাই গেলে আসতেই চায় না। এই জন্য বাবা আমাকে যেতে দিতে চায় না। আচ্ছা, অনেক গল্প হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে আসো। দ্রুত খাওয়া দাওয়া শেষ করতে হবে। কত কাজ আমাদের, ভুলে গেছো? আরে তাই তো, একদমই মনে ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, তুমিও যাও। দেরি করো না যেন। সোফার উপর থেকে ব্যাগটা নিয়ে দৌড় দেয়। শিরা তো নিজের ঘরে চলে যায়। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মুছে নেয়। ছেলে এমন পাকাপাকি ভাবে তার, কেউ আর নিতেই পারবে না। গোসল শেষে খাওয়া দাওয়া করে লেগে পড়ে কাজে। সিরাত একে একে বিভিন্ন পদের খাবার তৈরি করে। ডাবের পুডিংয়ের পাশাপাশি ক্যারামেল পুডিং, পোলাও, রোস্ট, ইলিশ মাছ ভাজি, চিকেন ফ্রাই, আরও পায়েস। রান্নাবান্না শেষে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখে বসার ঘরের দিকে যায়। ব্যাগ থেকে একে একে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে মা ছেলেতে মিলে নিজেদের মতো সাজিয়ে ফেলে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা চলে এসেছে। বিল মিটিয়ে বক্স সহ এনে ফ্রিজে রাখে। সব কাজ শেষ করে সিরাত নাহিলকে রেডি করিয়ে নিজেও তৈরি হয়ে যায় তৈরি হতে। মা ছেলে মিলে অপেক্ষা করে বসে আছে, কিন্তু সেই বান্দার খোঁজ নেই। সে ঘন্টাখানেক আগে ফোন দিয়ে শুনেছে আসছে রাস্তায়, এখনও কোনো খবর নেই। কলিং বেলের শব্দে হুড়মুড় করে দুজনে দৌড় লাগায়। দরজা খুলে কাঙেথ ব্যক্তিটির দেখা পেয়ে দুজনের চোখে মুখের হাসি ঝিলিক দেখা যায়। বিপরীতে রৌনকও হাসি দেয়। দরজা বন্ধ করে দুজনকে দুপাশে জড়িয়ে ধরে ভিতরে ঢোকে। সিরাত নিজেকে ছাড়িয়ে দৌড়ে ঘরে যায়। তারপরে রৌনক আসে। সিরাত তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এটা নাও আর দ্রুত রেডি হয়ে আসো। হাতে ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে আসে। এতদিনের সম্বোধনেও পরিবর্তন ঘটেছে। এটাও ছিল স্বামীর আবদার, যদিও বেশ কিছুদিন সময় লেগেছে। তবুও নাছোড়বান্দা রৌনক তার আদায় করা ছেড়েছে। বইয়ের কথা মতো গোসল সেরে ব্যাগের মধ্যে থাকা পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে বাইরে আসে। অবশ্য এসবের কারণ সে ইতিমধ্যে জেনেছে। কেননা বসা ঘরে সাজসজ্জা দেখে বুঝেছে কোনো আয়োজন আছে। সে বাইরে বের হতে খপ করে দুপাশ থেকে দুজন ধরে নেয়, যেন তার বের হওয়ার অপেক্ষায় ছিল। বসার ঘরে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে আবারও কোথাও চলে যায়, ফিরে একটা কেক নিয়ে। বসার ঘরে ইতিমধ্যে উপস্থিত ছিল আয়শা ও রায়হান। কেকটা এনে টি টেবিলের উপর রেখে ক্ষান্ত হয়। জন্মদিনের শুভেচ্ছা জামাই। হ্যাপি বার্থডে বাবা। 34তম জন্মদিনের শুভেচ্ছা বন্ধু। কিন্তু বয়স তো মনে হচ্ছে অর্ধেক কমে গেছে। সকলেই উচ্ছ্বাস দেখে রণবের মুখে হাসি ফুটে ওঠে। কতগুলো বছর পর আবারও কেউ তার জন্মদিনটাকে এত স্পেশালভাবে পালন করেছে। প্রতি বছর রায়হান, আয়েশা আর তার ছেলে মিলে উদযাপন করত। এবছর সেখানে যোগ হয়েছে নতুন একটা মুখ, তার প্রিয়তমা স্ত্রী। বাবা, কেকটা কাটো। দাঁড়াও, আগে না। সে পুনরায় ছোট রান্নাঘরে দিয়ে ফেরে একটা বাটি হাতে এনে সেটা নাইলের হাতে দিয়ে বলে, এখান থেকে এক চামচ তুলে বাবাকে খাইয়ে দাও। নাইল বাড়িটা টেবিলের উপর রেখে সেখান থেকে এক চামচ পায়েস তুলে বাবাকে খাইয়ে দিল। এবার কাটো। তুমি খাওয়াবে না? সেটাতে একটু লজ্জা পেল। অস্বস্তিতে চুলগুলো কানের পিছে গুঁজে নেয়। রোহানা বাবার চোখের ইশারায় তাকে ডাকে, ভাবি যান, আপনি না খাওয়ালে আমাদেরও অভুক্ত থাকতে হবে। আমরা কেউ কিছু মনে। কথা শেষ করার আগে রৌনককে কড়া দৃষ্টি পড়ে রায়হানের উপর। সিরাত ধীর পায়ে এগিয়ে এসে কোনো রকম চামচে তুলে রৌনকের মুখের সামনে ধরে। রৌনকও মুচকি হাসি দিয়ে খেয়ে নেয়। এরপর কেক কাটা হয়, প্রথমে নাহিলকে, এরপর সিরাতকে, এভাবে একে একে অন্যদেরও কেক খাওয়ায়। রাতের খাওয়া দাওয়া শেষে রাহেল আয়েশা নিজেদের বাসায় চলে যায়। সিরাতও সব কিছু গুছিয়ে বসার ঘরে আসে। সেখানে উপস্থিত ছিল নাহিল ও রৌনক। দুজনে বসে বসে আজকে তোলা ছবিগুলো দেখছে। তাদের তিনজনের পোশাকই ছিল কালো। অনলাইন থেকে তিনজনের জন্য
বানিয়ে নিয়েছি। নাহিল ও রৌনকের জন্য কালোর উপর বুকের কাছে গোল্ডেন সুতার কাজ, আর সিরাতের শাড়ি কালোর ভিতরে গোল্ডেন সুতার কাজ। সিরাত এসে রৌনকের অন্য পাশে বসে, সেও তাদের সাথে ছবি দেখে। রৌনক মাঝে বলে ওঠে, ধন্যবাদ নাহিল এবং নাহিলের মাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ভাবছি এর বিপরীতে তোমাদেরও আমার কিছু দেওয়া উচিত। কি? দুজনে একই সাথে বলে ওঠে। সেটা সময় হলে দেখতে পারবে। খুব বড় একটা সারপ্রাইজ দিব তোমাদের, তবে শর্ত, এখন কোনো প্রশ্ন করা যাবে না। দুজনের ঘাড় কাত করে সম্মতি জানায়। 8 মাসের ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বিপাকে পড়তে হয় মিথিলাকে। শরীরে বেশ পরিবর্তন এসেছে তার। চোখে মুখে সবসময় ক্লান্তি লেগে থাকে। শরীরে মাতৃত্বেচ্ছা প্রকাশ পায়। রামিমের মাঝেও এসেছে বেশ পরিবর্তন। মিথিলা দেখে যথেষ্ট খেয়াল রাখে। সকালের খাবার থেকে শুরু করে রাতের ঘুম সব কিছুতে তার বাড়তি নজর। এ নিয়ে মিথিলার মাঝে মাঝে আপন মনে তাচ্ছিল্যের হাসি দেয়। এত যত্ন এত আদর তার হজম হয় না। সে তো বাড়ির বউ। সকলে সকালে উঠে চুলার হাঁড়ি চাপাবে, দিনের 18 ঘন্টা গাধার খাটুনি খাটবে, এভাবেই তো অভ্যস্ত। সন্ধ্যা 7:30 নিজের ঘরে বিছানায় বসে সারাহর সাথে কথা বলেছে। মেয়েটা আফসোসে মরে যায়, কেন সে এই সময়টা তার সাথে থাকতে পারছে না। এই সেই নানান কথা। ফিরবে 10 থেকে 15 দিনের মধ্যে। কথার মাঝে আরও একটা কল আসে। সারাহর থেকে বিদায় নিয়ে রিসিভ করে কানে বলে ধরে বলে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসে, কি করছো? শরীর ঠিকঠাক আছে? কি আনবো? সারাহর সাথে কথা বলছিলাম। শরীর ভালো? আর পারলে একটু দই নিয়ে এসো। আচ্ছা, থাকো, তাহলে আমি দ্রুত ফিরবো। কল কেটে যায়। এই লোকটাকে তার ইদানিং সহ্যই হয় না। কেন হয় না জানে না, তবে তার আচার আচরণ পছন্দ হয় না। লোকে শুনলে বলবে এতগুলো বছর তো সব ঠিকঠাকই ছিল, এখন বরের খাতিরে যত্ন পাচ্ছে, এখন সহ্য হচ্ছে না। সে আগে কখনো এসব নিয়ে ভাবেনি। যেভাবে চলা সেভাবেই চলেছে, কিন্তু এখন এই অমূল্য পরিবর্তন তাকে এসব নিয়ে ভাবতে বাধ্য করে। আর ভেবে ভেবে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়। সেদিনের পরে কেটে যায় বেশ অনেকগুলো দিন। নাহিল আর সিরাত অধীর আগ্রহে বসে আছে, কখন সারপ্রাইজ দিবে। তারা তো দুজনে মাঝে মাঝে এটা বলে যে হয়তো সে ভুলে গেছে সারপ্রাইজের কথা। আমাদের উচিত বাবাকে গিয়ে মনে করিয়ে দেওয়া। হয়তো কাজের প্রেশারে ভুলে গেছে। তাদের কথোপকথনের মধ্যে সিরাতের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ হতেই ওপাশ থেকে বলে, আমি নিচে ওয়েট করছি, তোমরা তৈরি হয়ে দ্রুত আসো। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে, এখন তাড়াতাড়ি আসো। সিরাত নাহিল দৌড়ে উপরে 10 মিনিটের কম সময়ের মধ্যে তৈরি হয়ে নিচে আসে। বাড়ির সামনে পরিচিত গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়ানো চিরপরিচিত মানুষটি দেখা যায়। তাদের দেখে চওড়া এক হাসি দিয়ে ইশারায় গাড়িতে উঠে বসতে বলে। দুজন নিজেদের জায়গা নিয়ে বসে পড়ে। মা ছেলে দুজনই বসেছে গাড়ির পেছনের সিটে। রৌনক সামনে বসে গাড়ি ড্রাইভ করছে, আর চোখে পেছনে থাকা মা ছেলেকে দেখছে। দুজনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করাতে ব্যস্ত। চোখাচোখি হলে চুপ হয়ে যাচ্ছে। 20 মিনিট পর এসে গাড়ির দরজার একটা ক্লিনিকের সামনে। সিরাত ও নাহিল দুজনের সাথে দুজনের চোখাচোখি হয়। দুজনের চোখে জনাব কৌতূহল, কিন্তু সামনে হেঁটে চলা গুরুগম্ভীর লোকটাকে কিছু জিজ্ঞেস করার সাহস হয়ে উঠছে না। কেননা আসার পথে বলেছে কোনো প্রশ্ন করা যাবে না, যা হবে চুপচাপ দেখে যেতে। এমন তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে, আবার নাতে না মিলাতে। ভেতরে গিয়ে কাউকে কল করে। ভেতর থেকে একজন আসে, একজন বৃদ্ধ, একজন নার্স। তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় গন্তব্যের দিকে। একটা সময় তারা গন্তব্যে চলে আসে। আশেপাশে ছোট ছোট কাচের বক্স, যার ভেতরে মৃদু আলো জ্বলছে। রনব তার পরিবার নিয়ে নির্দিষ্ট বক্সের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে আছে সেই বৃদ্ধ বৃদ্ধা। চাচা, এই হলো আমার ওয়াইফ, আর এই হলো আমার ছেলে। সিরাত বিনয়ের সহিত তাকে সালাম দেয়। তারাও সালাম নিয়ে জবাব দেয়। বৃদ্ধা কাচের বক্সে থাকা বাচ্চাটা দিকে ইশারা করে বলে, ও হলো আমার নাতনি, আমার মেয়ে। বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। বাচ্চাটা অনেক অসুস্থ, 15টা দিন ধরে এই হাসপাতালে পড়ে আছে। এই কাচের বাক্সটার মধ্যে। সিরাত ভালোভাবে পর্যবেক্ষণ করে বাচ্চাটাকে। মনে মনে মাশাল্লাহ বলতেও ভুল করে না। কি ছোট ছোট হাত পা, মুখ, নরম শরীর, যেটা সবচাইতে বেশি বেমানান তা হলো এইসব তার পাইপ। এসব বাচ্চাটাকে দেখে তার মায়া হয়। আহারে,
বাচ্চাটা জন্ম নিতে না নিতে মা হারালো। ওর নাম কি চাচি? বৃদ্ধা দু চোখ আঁচলে মুছে বলে, ওর নাম রাখা হয়নি। তোমরা নিয়ে যে নাম রাখবা ওই নামই হবে। বৃদ্ধার কথায় সিরাত একটু অবাক হয়। তারা নিবে মানে? সে প্রশ্নবোচক চেহারায় তাকায় রৌনকের দিকে। রৌনক আগে থেকে তার দিকে তাকিয়েছিল। সিরাতের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মুচকি হাসি দেয়। এই হাসি বুঝিয়ে দেয় অনেক কিছু। রওনা ব্যাপার দৃষ্টি ঘুরিয়ে বাচ্চাটা দিকে রেখে বলে, ওর মা নেই। বাবা অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতেছে। তার কোনো খোঁজ নেই। না আছে তার এই বাচ্চার প্রতি কোনো আগ্রহ। চাচা, চাচির একটাই মেয়ে। তিকুলে তাদের কোনো আত্মীয় নেই বললেই চলে। চাচা হাসপাতালে আমার সহকারী ছিলেন। বছরখানেক আগে রিটায়ার্ড করেন। আর্থিক অবস্থাও শোচনীয়। এই অবস্থায় একটা অপরিপক্ক বাচ্চার দায়িত্ব নেওয়া বা তার চিকিৎসা খরচ চালানো তাদের পক্ষে সম্ভব না। বাচ্চাটা একটি সুন্দর জীবন দেওয়ার জন্য সম্ভব তাদের পক্ষে। তাই আর চাচ্ছে একটা ভালো পরিবারে দিতে। যেহেতু আমাদেরও একটা বাবুর দরকার। আর এই বাবুটারও একটা পরিবার দরকার। এ কথা চাচি জানাতে পেরে তিনি আমাদেরকেই বাছাই করেন। সিরাজ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার খালি কোল থেকে অভাবপূরণের কেউ আসবে। সিরাতের দুনিয়ার টলে ওঠে। চোখ দুটো ছলছল করে ওঠে। পাশে থাকা নাহিলের হাতটা চেপে ধরে। নাহিল মাথা তুলে মায়ের মুখের দিকে তাকায়। পুরো ঘটনার আগামাথা কিছুই তার মাথায় ঢোকেনি। তবে মায়ের চোখে পানি আর হাসপাতালে বাচ্চা, এসব দেখে কতটুকু কি বুঝেছে তা বোঝা দায়। ছেড়িও সব চিকিৎসার খরচ চালান। মায়ের খরচও ছেড়ি দিয়েছে। কিন্তু আল্লাহ আমার মেয়েটার দুনিয়ায় রাখলো না। বাচ্চাটা জন্মেছে এতিম হইয়া। এখন থেকে আপনারই ওর আব্বা আম্মা। আমাদের কোনো দাবি দেওয়া নাই। ওর উপর খালি মাঝে মাঝে একটু দেখতে দিলেই হবে। ও ভালো থাকুক এইটুকুই চাওয়া আমাদের। চিন্তা করবেন না, ও আমাদের কাছে ভালোই থাকবে ইনশাল্লাহ। দোয়া করি ও যেন যত দ্রুত সম্ভব সেরে ওঠে। আপনারা যখন ইচ্ছে দেখতে চলে আসবেন, বাসায় থাকবে, কোনো সমস্যা নেই। আমরা কি ওকে বাসায় নিয়ে যাব? সিরাত অবিশ্বাস গলায় প্রশ্ন করে। হুম, নেব। তবে এখন তো অসুস্থ। আগে সুস্থ হোক তারপর যাবে আমাদের সাথে বাসায়। এছাড়া কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এরপর তুমি হবে ওর মা, আমি বাবা, আর নাহিল বাবু হবে বড় ভাই। আমি এই বাবুর বড় ভাই হব? বাবার উদ্দেশ্যে প্রশ্ন করে। রওনা এগিয়ে এসে ছেলের সামনে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, জি আমার সোনা। বোন পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ওকে কবে বাসায় নেব? এই তো আর কিছুদিন। এদিকে সিরাত ইনকিউবেটরের উপরে হাত ছুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার সদ্য হওয়া বাচ্চাটাকে। চোখ দুটো তার ভেজা। রওনক ছেলেকে ছেড়ে বইয়ের কাছে আসে। পেছন দিক থেকে কাঁধে হাত রেখে তার মতো শিশুটির দিকে তাকিয়ে বলে, মা হওয়ার অনুভূতি কেমন মিসেস শিকদার? সিরাত ঘাড় ঘুরিয়ে রৌনকের দিকে তাকায়, যার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ ছলকে উঠেছে। এটাই কি আপনার সারপ্রাইজ? পছন্দ হয়নি গিফট? সিরাত শরীরের ভর ছেড়ে দেয় পেছনে ব্যক্তিটির উপর। পেছনে থাকা ব্যক্তিটি আগল সরে জড়িয়ে নেয় নারী দেহটি। বুকে মাথা ঠেকিয়ে বলে, আমার 20 বছর বয়সে জীবনের সেরা গিফট হিসেবে ছিল তুমি আর নাহিল। আজ তার সাথে যুক্ত হলে এই ছোট্ট ফুলটা। ফুলের কিন্তু অনেক যত্ন করতে হয়, নরম হাতে আগলে রাখতে হয়। পারবে তো? মায়ের দায়িত্ব কখনো শিখিয়ে দিতে হবে না। তারা আরও কিছু সময় কাটায় সেখানে। এরপর বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর থেকে 2 মাস ছেলের পা এক জায়গায় স্থির নেই। কখনো হাত পা চলে, আবার কখনো মুখ চলতে থাকে। সবটা জুড়ে শুধু ওই ছোট্ট বাচ্চাটা। তাকে নিয়ে কী করবে, কোথায় রাখবে, কিভাবে ওয়েলকাম করবে, এসব ভেবে ভেবেই হয়রান। সোফায় বসে রওনাপি সব দেখে বিরক্ত হয়ে আছে। ভালোও লাগছে আবার। নতুন করে বাবা হওয়ার অনুভূতিটা সে কাউকে বোঝাতে পারছে না। হঠাৎ সিরাতুন নাহিল ধপ করে এসে তার দুপাশে জায়গা করে নেয়। বাবা বোনের তো কোনো নাম নেই, ওর জন্য তো একটা নাম ঠিক করতে হবে। তুমি আছো, মা আছে, দুজনে মিলে ঠিক করো। আমরা নাম ভেবে ফেলছি। সিরাত বলে, কি নাম? নাইলহ, শেহের, রোজা। অতটুকু একটা বাচ্চার এত বড় নাম? তাতে কি? আমাদের 3 জনের নামের প্রথম অক্ষর দিয়ে 3টা নাম। আমরা বাসায় রোজা বলে ডাকবো শুধু, বাকিটা খাতা কলমে থাকবে। নাম সুন্দর, কিন্তু পেয়েছো কোথায়?
একটু ঘাটাঘাটি করে বের করেছি আমরা দুজন। আমাদের পছন্দ হয়েছে। এখন তুমি বললেই এটাই ঠিক করা হবে। আচ্ছা, নামটা সুন্দর রাখা যায়। আপাতত রোজা বলেই ডাকি। এরপর বাসায় আনার পর রাজশাহী গিয়ে আকিকে দিয়ে নামটা রেখে ফেলবো। হুম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে সবটাই বাস্তব। এখন শুধু দোয়া করো যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসে। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে যা যা ঘরে চলে যায়। সিরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। পাশে থাকা রৌনককে খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা জিজ্ঞেস করছে, আপনি কবে থেকে এসব করেছেন? ভেবে নেওয়ার প্ল্যানিং চলছে অনেক দিন ধরে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে নিতে একদিন চাচার মেয়ের খবর পাই। হাসপাতালে আসে। মেয়ের অবস্থা সম্পর্কে শেয়ার করি। তারপর তার মেয়ের অনেক ধরনের শারীরিক জটিলতা ছিল। বয়স অনেক কম, তার উপর পুষ্টিকর খাবারের অভাব। মোট কথা মেয়েটার শরীরের বাচ্চা ক্যারি করার জন্য প্রস্তুত ছিল না। শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক সুস্থতাও ছিল না। বাচ্চা গর্ভে আসার পর স্বামী অন্য নারীর সাথে সম্পর্কে জড়ায়। এরপর বিয়েও করে। আগে যাও টুকটাক খরচপাতি দিলেও এরপর আর মোটেও দেয় না। চাচা অবসরপ্রাপ্ত একজন মানুষ। তার পক্ষে খরচ চালানো বেশ কঠিন হয়ে পড়ে। এরপর আস্তে ধীরে তার মেয়ের দায়িত্ব আমি নেই। এতেও ধকল কাটিয়ে উঠতে না পেরে বাচ্চা প্রসব করে। বাচ্চাটাকে বাঁচাতে পারলেও বাচ্চার মাকে বাঁচানো সম্ভব হয়নি। চাচা ছিলেন আমার পিয়ন। সেই হিসাবে ওনার সাথে সম্পর্কটাও বেশ গভীর ছিল। নিয়মিত হাসপাতালে যাতায়াত করতাম। বাচ্চাটা দেখাশোনা ও চিকিৎসা নিশ্চিত করি। একদিনের কথায় কথায় বলেন নাতিকে দত্তক দেওয়ার কথা। আমি সেই সময় জানাই আমাদের একটা বাচ্চা প্রয়োজন। বেশ কয়েকটা পরিবার আগ্রহ প্রকাশ করে বাচ্চাটা নিতে। পরে চাচা ভাবনা চিন্তা করে আমাদের হাতে দিবেন বলে ঠিক করেন। উনি যদি না দিতে চাইতো অন্য কোথাও না কোথাও থেকে আনতাম। কোথাও না কোথাও তো মিলতই, তাই না? সে নিজ বালিশ থেকে মুখ তুলে রণবের বুকে ঠেকে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তুমি কেন আরও এগিয়ে এলে না আমার জীবনে? সৃষ্টিকর্তা যেভাবে চান সেভাবেই সব কিছু হয়। আমাদের হাতে কিছুই নেই। নিজের সুখে আজকাল নিজেই নজর লেগে যাচ্ছে। কি করি বলো তো? নজর লাগলে তো সমস্যা। রণব ছিলিংয়ের দিকে তাকিয়ে সব দিকে হাসে। সিরাতকে এক হাতে আরও একটু চেপে ধরে। নিজের সাথে সিরাতের মুখটা বুকের মাঝে আর একটু চেপে ধরে। গুনগুন করে ওঠে, তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। সিরাত তার বুকে মুখ গুজে তার সাথে গিয়ে, তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো? বুকের মাঝে নাক মুখ ঘষে বলে, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য, এত মিষ্টি একটা ছেলের মা বানানোর জন্য, আর সবশেষে আরও একটা বাবু দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ? এই শুকনো শুকনো ধন্যবাদ দিয়ে আমি কী করব? তো ভেজা ভেজা ধন্যবাদ কিভাবে দিতে হয় দেখবে, কিভাবে ভেজা ধন্যবাদ দিতে হয়। তার কথা পুরো করার পূর্বে এক ঝাটকে অনুভব করে তার মাথায় বালিশে গিয়ে ঠেকেছে। ঠিক তখন উপর মুখ বারবার আরও একটা মুখ, যার মুখে খেয়ে যাচ্ছে দুষ্ট এক হাসে। মতলব অনুভব করতে পেরে বলে, না না, কিছু শিখতে চায় না, সরো উপর থেকে। হুশ এখন এসব বলে আর লাভ নেই। আরে, তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই কথা বন্ধ হয়ে যায়। প্রথমে স্বভাবসুলভ মোছামুছি করতেও একটা সময় শান্ত হয়ে যায়। দুটো শরীর থেকে একে একে আবরণ মুক্ত হয়। রাতের শেষ প্রহর নারী দেহের মাঝে লেপ্টে থাকে গুরুগম্ভী পুরুষের ক্লান্ত দেহখান। ঘন ঘন শ্বাস পেয়ে চলছে, মুখের আলতো করে কানের কাছে নিয়ে খুবই নরম স্বরে গেয়ে ওঠে, তোমাকে চাই। অস্থির শ্বাসের ভারে ক্লান্ত কণ্ঠে ভাঙা ভাঙা সুর নারী মনকে আবেগপ্লুত করে তোলে। বন্ধ চোখ জোড়া থেকে দুফোঁটা শোকের অশ্রু গড়িয়ে পড়ে। পুরুষলীলা ঘন শ্বাসের উপস্থিতি তখনও অনুভব করা যায়। পুনরায় পুরুষটি ফিসফিসিয়ে বলে, ভালোবাসি আমার ছোট্ট পাখি। ধন্যবাদ রৌনব শিকদার, বেরঙের জীবনকে রং হয়ে আসার জন্য, আমার সন্তানের মা হয়ে ওঠার জন্য, দুঃখ আমরা ঘরটাকে সংসারে পরিণত করার জন্য। আজীবন এভাবেই সুখ হয়ে পাশে থেকো, এভাবেই রৌনব শিকদারের ছোট্ট পাখি হয়ে থেকো। দুজোড়া চোখে সুখের অশ্রু, প্রাপ্তির অশ্রু। কেটে যায় কয়েকদিন। সকালে থেকে পেটে চিনচিনে ব্যথা অনুভব করতে থাকে। ডেলিভারির ডেট সামনেই। ছোট ছোট পা ফেলে হেঁটে বেড়ায় মিথিলা।
পায়ের পাতা ফুলে উঠেছে। বসার ঘর পেরিয়ে ডাইনিং পর্যন্ত আসতেই ব্যথা ক্রমশই বাড়িতে থাকে। একটা চেয়ার ধরে কোনো মতো মাটিতে বসে পড়ে, পেট চেপে। গলা শুকিয়ে আসছে, গা ঘায়ে ভিজে উঠছে। গলায় জোর পাচ্ছে না কাউকে ডাকার জন্য। ছাদ থেকে ঘরে এসে আতিয়া দেখে মিথিলা পেট চেপে ধরে বসে আছে। চোখ বেয়ে অজরধারা বইছে। ছুটে এসে জাপটে ধরে তাকে। গলা ছেড়ে সকলকে ডাকতে শুরু করে, বাড়ির অন্য সকলকে। সকলের জোর হয় ডাইনিং রুমে। ভাগ্য জোরে আর রামিম বাড়িতে ছিল। চাচির ডাকশাক শুনে দৌড়ে আসে ঘর থেকে। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার দুনিয়া টলে ওঠে। নিজের চাচির থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। গায়ে মাথায় হাত বুলাতে থাকে, এটা সেটা বলে সান্ত্বনা দিতে থাকে। রামিম সময় নষ্ট করে না, দ্রুত হাসপাতালে নিতে হবে। মায়ের কথায় সংবং ফেরে তার। পাজা করে নিয়ে ছোট সদর দরজার দিকে। ইতিমধ্যে আরাফাত শিকদার ড্রাইভারের দিকে গাড়ি বের করিয়াছে। রামিম সময় নষ্ট না করে মিথিলাকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সাথে যায় আতিয়া, সায়রা আর আরাফাত শিকদার। হাসপাতালে পৌঁছে সব কার্যক্রম শেষ করে মিথিলাকে ওটিতে নেওয়া হয়। ওটি দরজা বন্ধ হতে লাল বাতি জ্বলে ওঠে। দীর্ঘ সময় ধরে চিহ্নিত মুখগুলো অপেক্ষায় থাকে দরজার সামনে। রামিম পাশে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় ইশতিয়াক ও আজমল শিকদার। ইশতিয়াক গিয়ে বসে রামিমের পাশে। কাঁধে এখানে থাকতেই রামিম ঘরে একবার সেদিকে তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বৌমার আমাদের পুচকু ঠিকঠাকভাবেই আমাদের কাছে ফিরে আসবে। চাচার কথা কতটুকু কি হলো জানা নেই, তবে ওটির দরজা খুলতে একচোট লাগে সেদিকে। একজন নার্স এগিয়ে আসেন, হাতে তোয়ালে পেছানো ছোট্ট একটা প্রাণ। সর্বপ্রথমে তুলে দেওয়া হয় বাচ্চার বাবার হাতে। কাঁপা কাঁপা হাতে তুলে নেয় সেই ছোট্ট প্রাণটা। তার অংশ, তার ছেলে। সেও এখন কারো বাবা। চোখ দুটো ভিজে ওঠে, ছোট ছোট পরশ এঁকে দেয় হাতে পায়ে। শিকদার বাড়ির অন্যান্য মানুষগুলো মুগ্ধ চোখে বাবা ছেলে মিলন দেখে যায়। এরপর একে একে সকলে একটু একটু করে দেয়। ইশতিয়াক বাবা ছেলের এই সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করে। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনে পেয়ে ফোনটা হাতে নিয়েই মেসেজ ওপেন করে। করতেই চিৎকার দিয়ে ওঠে সারাহ। সারাহর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসে মাশরাফি, চোখে মুখে আতঙ্কের ছাপ। সারাহর কাছে তো উদ্ভ্রান্তের ন্যায় হাত পা মাথা চেক করতে করতে বলে, ঠিক আছোস তুই? এভাবে চিৎকার করছিস কেন? আরে থামেন, আমি ঠিক আছি। তাহলে চিৎকার করলি কেন? আরে এই দেখেন আমাদের বাবু, ওকে দেখে খুশিতে চিৎকার করছে ফেলছে। প্রথমত বাবুটি আমাদের না, তোর ভাই ভাবির। যেভাবে চিৎকার করলি ভাবছি বিছানা থেকে নিচে পড়লি কি না। হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, আর একটু হলেই। ভাইয়া ভাবির বাবু মানেই তো আমাদের সারাহ বাবু। মাশরাফি সারার হাত থেকে ফোনটা নিয়ে বলে, ভাইদের বাবু মানে ভাইদের বাবু, তুই তোর ওর ফুপির। আর আমাদের বাবু মানে আমার আর তোর বাবু। হুম। সারার মুখ লাল হয়ে ওঠে। ওদিকে তাকে লজ্জায় ফেলে সাহেব গিয়ে বসে ফোন দেখছে। তার লজ্জায় কয়েক গুণ বাড়িয়ে দিতে বলে, বুঝলি সারাহ, দ্রুত সুস্থ হয়ে যা। এরপর আমরা একটা বাবু নিব, না হলে সবার ছানাপোনা স্কুলে চলে যাবে আর আমাদেরগুলো তখন চুচু করবে। সব দিক দেখে তো তোর থেকে আমি পিছিয়ে থাকা না। ট্রেন্ডের একটা বিষয় আছে, তাই যত দ্রুত সম্ভব ডাউনলোড করে ফেলতে হবে। কাত হয়ে সারাহর নত মুখের দিকে চেয়ে কথাগুলো বলে, আপনি ট্রেন্ড ফলো করে বাচ্চা ডাউনলোড করবেন? মাথাটা তুলে সারাহ কোলে রেখে বলে, অবশ্যই, যত যা হোক আমি জেনারেশন জি এর। এরা তো ট্রেন্ড ফলো করে চলে। যত সব আজগুবি কথাবার্তা। এইসব একবার বাড়ি চল, তারপর দেখাবো। আজগুবি না অন্য কিছু। নানান জটিলতার কারণে মিথিলাকে দুপুরে দেখে কেবিনে দেওয়া হয়। পরিবারের সবাই একে একে মিথিলার সাথে দেখা করে যায়। সব শেষে প্রবেশ করে রামিম, কোলে তোয়ালে পেঁচানোর ছোট্ট ছানাটা। রামিম এগিয়ে এসে বিছানার কোণে মাথার কাছে বসে, দেখো তোমার ছানা। মিথিলা ঠোঁট বাঁকিয়ে হাসে, ছানা কি আমার একার? আমাদের ছানা। কুলে নি মিথিলাকে ঠিকঠাক করে আস্তে করে ছেলের কোলে দেয়। পাশ থেকে সেও ধরে রাখে।
রামি মিথিলার মাথায় ছোট্ট একটা পরশ শেখে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। এদিকে মিথিলা একদৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য জন্ম নেওয়া শিশুটিকে। তার অংশ সেই বাচ্চাটার মা ভাবতে মনের মাঝে হাজারটা প্রজাপতি উড়াউড়ি করে ওঠে। এদিকে সিরাত পড়েছে বিপাকে। একদিকে নিজের বাচ্চা, অন্যদিকে ভাইয়ের বাচ্চা। তাদের বাচ্চাটা হাসপাতালে পড়ে আছে। রোজ নিয়ম করে দুবেলা দেখা করে আসে। এই কদিনে বাচ্চাটার মায়া পড়ে গেছে। তাকে এখানে রেখে অতদূর যেতে মন চাইছে না। অন্যদিকে সদ্য ফুপি হয়েছে, সেও তাকে দেখতে ইচ্ছে করছে, কোলে নিতে ইচ্ছে করছে। হঠাৎ মাঝেই কলিং বেলের শব্দে ধ্যানভঙ্গ হয়। এই সময় কারো আসার কথা নয়। নাহিল স্কুলে, রওনা হাসপাতালে। একপাশে বাসার আয়শা ভাবি হতে পারে। আপন মনে ভাবনা চিন্তা করে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার উপরে ব্যক্তিটি অপরিচিত, আবার কিঞ্চিত পরিচিত মনে হচ্ছে। কে আপনি?